আর সীমান্তে গলা ধাক্কা দিয়ে বাইরে বার করুন। কোনো জ্ঞান নয়, কোনো মানবাধিকার নয়, কোনো ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করো। আপনি যদি সর্বত্র ছোট ছোট করে কেরোসিনের বোতল বিলি করেন, মাত্র একটা স্ফুলিঙ্গ গোটা রাজ্যটাকে পুড়িয়ে দিতে পারে। তাদের মতন মাদ্রাসা ছাপ অশিক্ষিত অবৈধ বাংলাদেশি আমাদের দেশের মানুষেরা নয়। কারণ আফগানিস্তান জল বন্ধ করে দেবে এবং এই জল বন্ধ হয়ে যাবার কারণে আরো জলকষ্টের মধ্যে পড়ে যেতে চলেছে পাকিস্তান। আপনি দয়া দাক্ষিণ্য দেখিয়ে ভব ঘুরে পথে ঘুরে বেড়া কোনো মানুষকে আপনি বাড়ির নিচে কোনো একটা জায়গায় থাকতে দিলেন, যে আপনি থাকুন, অসুবিধা নেই। তারপর আপনি ক্রমাগত হারে দেখতে পাচ্ছেন আপনার বাড়িতে চুরি ছিনতাই শুরু হলো এবং একটা সময় দেখা গেল যে সে আপনাকে মারতে উদ্ধত হলো। কি করবেন আপনি তার সঙ্গে? তাকে পুজো করবেন, বলবেন আহারে এ বাইরে থাকতে পারছিল না, একে একটা ঘর দেয়া হলো, এখন আমাকে মারতে আসছে, আমার মানবীয় দৃষ্টি থেকে ঘরটা ছেড়িয়ে দিই। করবেন কি বলুন তো? মন থেকে বলুন, করবেন? আমি অন্তত আমার দিক থেকে বলছি কখনোই করব না। ঘাড় ধাক্কা দিয়ে যেখান থেকে এসেছিল ঠিক সেই জায়গাতেই তাড়িয়ে দেব। এটা আমার মতন মানুষ করবে। যদি এবারে আপনাদের মনে হয় যে না আমি মানবীয় দিক থেকে ভীষণ অন্যায় কাজ করেছি, এই অন্যায়টা আমি করেই যাব, আমার কিছু করার নেই। ঠিক ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়। যখন যে আসবে থাকবে, অরাজকতা ছড়াবে, এখান থেকে রোজগার করবে, ভারতের বিরুদ্ধে কথা বলবে, এটা হতে পারে না। এটা সুপ্রিম কোর্টের কথা। ভারতবর্ষ ধর্মশালা নয়। এবার এই বিষয় নিয়েই ভারত সরকার কাজ শুরু করে দিল। 30 দিন সময় অতিরিক্ত দেয়া হয়েছে রাজ্যগুলোকে। তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে দিয়েছে খুঁজে খুঁজে বাংলাদেশি রোহিঙ্গাদের বার করুন আর সীমান্তে গলা ধাক্কা দিয়ে বাইরে বার করুন তাড়াতাড়ি। এদের সঙ্গে কোন রকম মানবীয়তা দেখানোর কোনো দরকারই নেই, কোনো আন্তর্জাতিকতা নয়, কোনো জ্ঞান নয়, কোনো মানবাধিকার নয়, কোনো ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করো। কারণ এই বাংলাদেশি রোহিঙ্গা গুলো আমাদের দেশে এসে ঝামেলা, অশান্তি, দেশের বিরুদ্ধে কথা, এই সমস্ত কিছু বলছে। অন্তত অপারেশন সিন্দুরের পর ভারতবর্ষ স্পষ্টভাবে বুঝতে পেরেছে দুর্বলতার জায়গাগুলো ঠিক কোথায় কোথায় রয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনায় যেটুকু উঠে এসেছে তাতে আপনি যদি সর্বত্র ছোট ছোট করে কেরোসিনের বোতল বিলি করেন, মাত্র একটা স্ফুলিঙ্গ গোটা রাজ্যটাকে পুড়িয়ে দিতে পারে। সুতরাং কোনো কেরোসিনের বোতল দেওয়া যাবে না। মানেটা অন্য পর্যায়ে বুঝে নেবেন আপনারা। যেখানে তারা বসতি স্থাপন করবে সেইখানটাতেই তারা নোংরা করবে। এই হচ্ছে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা, এদের এটাই নেচার। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলি বা জেলার শহরগুলিতে এরা রীতিমতো ভাইরাসের মতন ঢুকে গিয়েছে। মুম্বাই বাংলাদেশের কি প্রয়োজন? দিল্লিতে কি প্রয়োজন? নয়ডায় কি প্রয়োজন? গুরগাঁয়ে কি প্রয়োজন? কিসের প্রয়োজনে গেছেন? আমাদের দেশে লোক নেই? এমনকি আমাদের রাজ্যের কলকাতাতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অবৈধ বাংলাদেশিরা। চীনে গিয়ে সে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বলে এসেছে তিনি নাকি গার্জিয়ান অফ ওশেন। বাপরে, কত কথা! এবং আপনি চিন্তা করতে পারবেন না এই দেশটা কতটা নিকৃষ্ট একটা দেশ। যখন পাকিস্তানের সঙ্গে আমাদের চলছে সেই সময় সেখানকার সেনা পদমর্যাদার একজন মানুষ বলছে কিনা এটাই সুযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে 7 সিস্টার দখল করতে হবে। সেখানকার একজন মেজর জেনারেল, সেটা শুনেছেন আপনারা? দুঃসাহস, সাহস ভালো,
দুঃসাহস ভালো না। ভারতে ঢুকছে, আর আমাদের ভারতীয় কিছু রাজনেতাদের অকর্মণ্যতার কারণে পেয়ে যাচ্ছে আধার কার্ড, যেটা পুরোপুরি অবৈধ, এবং তার পরবর্তী সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তারা নিচ্ছে, তাদের অ্যাকাউন্টে ঢুকছে, অ্যাকাউন্ট পর্যন্ত হয়ে যাচ্ছে। খুঁজে বার তো হবেই, এমনটা ভাবার কোনো বিষয় নেই যে তাদেরকে খুঁজে বার করা যাবে না। দেশের ভেতর থাকবে, দেশের খাবে, দেশের অর্থ ধ্বংস করবে, দেশের মানুষদের ভিতরে বিষোদ্গার করবে। এবং মারাত্মক একটা বিষয় দেখুন, দেশে যত অশান্তি হচ্ছে তার পেছনে রয়েছে এই অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা। এদের জন্যেই আমাদের দেশের মানুষ বা আমাদের বাঙালিরা বাইরে কাজ করতে যেতে পারছে না। বাইরের বাঙালিদেরও ভাবা হচ্ছে যে তারাও রোহিঙ্গা, তারাও বাংলাদেশি। ভাবুন কতটা খারাপ। এর দায়ভার তো আমাদেরই। আমরা যেভাবে এই অবৈধ বাংলাদেশি গুলোকে গলায় ঝুলিয়েছি, তাতে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। আগে যেমন পার্থক্য ছিল, সেই পার্থক্যটা আবারও তৈরি করতে হবে। এটা বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশি যারা অবৈধ, তারা গন্ধযুক্ত, তারা অপরাধী, তাদের মান এবং হুঁশ কোনোটাই নেই। সুতরাং তাদের থেকে আমাদের দেশের বাঙালিরা পুরো মাত্রায় আলাদা। তাদের মান, হুঁশ, শিক্ষা দীক্ষা সবকিছু আছে। তাদের মতন মাদ্রাসা ছাপ অশিক্ষিত অবৈধ বাংলাদেশি আমাদের দেশের মানুষেরা নয়। আর এটা যে সমস্ত বাইরের দেশের পুলিশ প্রশাসন, তাদেরও একটু বিচার বিবেচনা করা উচিত। ভাই, বাংলাদেশি আর আমরা বাঙালি যারা রয়েছে তাদের মধ্যে বেসিক ফারাক অনেক কিছু রয়েছে, সেটা একটু রিসার্চ করুন। দরকার পড়লে যাদেরকে আপনারা ধরছেন বাংলাদেশি বলে, তাদের আইডেন্টিফিকেশন করার জন্য যে কোনো বাঙালিকে নিয়ে যান, তারা বলে দেবে যে কে বাংলাদেশি আর কে ভারতীয় বাঙালি। যাই হোক, দূরত্বটা বাড়াতে হবে, অত গলায় ঝুলালে হবে না। এই অবৈধগুলোকে গলায় ঝুলিয়েই আমরা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছি, এটা মানতে হবে। এদের কারণে আমাদের উপরে চাপ নেমে আসছে, কারণ এরা প্রকৃতপক্ষে মনের ভেতরে সন্ত্রাসবাদী মানসিকতা পোষণ করে রেখেছে। এটা আমাদের দেশেও বেশ কয়েকজন রয়েছে। তাদের জন্মসূত্র খুঁজে বার করুন, পেয়ে যাবেন। কোনো না কোনো ভাবে বেড়া টপকানোর কোনো পার্ট এরা রয়েছে। এইবার বাংলাদেশ নিয়ে ভারত সরকার যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, কারণ আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, স্থলবন্দর দিয়ে আর ঢোকা টোকা যাচ্ছে না। ভাই, ঘুরপথে পয়সা খরচ করে এসে তারপর ভারতে মাল ঢোকাও, বা ভারতে মাল ঢুকিয়ে বিদেশে পাঠাও। আর এতেই এবার পেটের টান পড়ে গিয়েছে এই ছুঁচোগুলোর। পেটের টানে এবার ভুলভাল বকতেও শুরু করেছে। দেখবেন একটা বিষয় খেয়াল করে দেখবেন, আজে বাজে বকাটা কমেছে। ওই দেখবেন বেশ কিছু টিভি চ্যানেল, বেশ কিছু পোর্টাল, ইউটিউবাররা লিখতো না ভারতের মাথায় হাত, সেটা বন্ধ হয়ে গিয়েছে। আর কিছুদিন যেতে দিন, দেখবেন আর এই ধরনের কোনো কথা বেরোচ্ছে না। কারণ তাদের মতন একটা নিকৃষ্ট মানের দেশ, যে দেশটা বলে কিনা সেভেন সিস্টার দখল করব, এত দুঃসাহস! এইবারে সেভেন সিস্টার দখল করতে আয় বাবা, কোথা দিয়ে আসবি? আমার তো মনে হয় শুধু জিনিসপত্র নয়, এবারে মানুষের আসা যাওয়াটাও বন্ধ করা দরকার, অন্তত সড়ক পথ দিয়ে। এটা বন্ধ হওয়া দরকার। বাংলাদেশিরা নেপালে ঢুকতে পারে না সড়ক পথে, কারণ এটাই, নেপালিরাও জানে যে চোর, চিটিংবাজ, সন্ত্রাসী সবকিছু হচ্ছে এই বাংলাদেশি অবৈধগুলো। সেই কারণেই তাদের সড়ক পথে ঢোকার কোনো অধিকার নেই নেপালেতে। ওই উড়ে যাও, খরচা করে যাও। কারণ অশিক্ষিত মূর্খ মাদ্রাসা ছাপদের অত সহজে ওই দেশে ঢোকার এন্ট্রি পাওয়া যাবে না, আর তারা যাবেও না এইভাবে। এ তো গেল বাংলাদেশের প্রসঙ্গ। এইবার একটু আসি তাদের বাবার কথায়, পাকিস্তান। তাদের অবস্থা এবার একেবারে যাতা। সিন্ধু জলচুক্তি বন্ধ হওয়ার পর তাদের দেশে যে কি শুরু হয়ে গিয়েছে সেটা আপনারা প্রত্যেকে জানেন। এই সিন্ধুর জল ভারতবর্ষ বন্ধ করছে বলে আন্দোলন শুরু করেছিল তারা, কিন্তু এই পাকিস্তানি সেনাবাহিনী পাঞ্জাব প্রদেশে সিন্ধুর জলকে এমনি আটকে দিয়েছে। আটকে দিয়ে নিজেদের কাজে তারা লাগাচ্ছে। সেইটা পাঞ্জাব প্রদেশ থেকে সিন্ধু প্রদেশে যাচ্ছে না বলে এইবার সিন্ধু প্রদেশ একেবারে আন্দোলন শুরু করে দিয়েছে। দেখে দেখে পাকিস্তানিদের পেটানো হচ্ছে, মানে সিন্ধু প্রদেশটাও তাদের হাতছাড়া হতে চললো। এইবার
জলকষ্টটা কোন জায়গায় পৌঁছবে একবার ভাবুন। সিন্ধু জল চুক্তিকে উড়িয়ে দিয়ে জলবন্ধের পরিকল্পনা নিয়ে নিয়েছে, সিন্ধুর জল তো আর প্রবাহ হবে না। এইবার সিন্ধু জলে কাবুল নদীরও জল এসে পড়তো, এইবার সেই কাবুল নদীরও জল আর এসে পৌঁছবে না। তার কারণ আফগানিস্তান পাকিস্তানের দিকে প্রবাহিত হওয়া জলের উপর বাঁধ নির্মাণ করার পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে আর আফগানিস্তান থেকেও নদীর জল এসে পৌঁছবে না এই নিকৃষ্ট দেশটাতে। কেন বলছি এই কথা? কারণ কয়েকদিন ধরে টুইটারে বেশ কিছু ভিডিও ট্রেন্ডিং এ রয়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আফগানিস্তানের বেশ কিছু কর্মকর্তা তারা বিভিন্ন ড্যাম পরিদর্শন করছে এবং তারা বলছে অতি দ্রুততার সঙ্গে এই জলকে বন্ধ করতে হবে। তালেবানের জেনারেল কুনারে সেখানে বাঁধ নির্মাণ প্রকল্প দেখতে গেছিলেন, সেটাই পোস্ট হয়েছে এবং সেটা সকলে দেখেছে। তালেবান শীর্ষকর্তা জেনারেল মুবিন তিনি সম্প্রতি পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশে যান। কুনার নদী, সেই নদীটা হচ্ছে কাবুল নদীর সবচেয়ে বড় উপনদী। এই উপনদীটার উপরে বাঁধ যখন পড়বে কাবুল নদীর জল ন্যাচারালি কমে যাবে, আর এটা কমে যাওয়াতে উত্তর পশ্চিম পাকিস্তানের যে কৃষি জমি, সেই কৃষি জমিতে মিঠা জল যাওয়া পুরো মাত্রায় বন্ধ হয়ে যাবে। কারণ আফগানিস্তানের তরফ থেকে জানানো হয়েছে যে এই নদীর জল হচ্ছে আমাদের শিরার রক্ত সমান, এই রক্ত পাকিস্তানকে দেওয়া যাবে না, পাকিস্তানের মতন দেশকে দেওয়া যাবে না। সেই কারণে সেখানেও বাঁধ নির্মাণ ইতিমধ্যেই শুরু করার যে পরিকল্পনা, সেই শুরু করার পরিকল্পনা আফগান সরকার নিয়ে নিয়েছে। এবার আফগানিস্তান থেকেও জল আসা বন্ধ হবে। এবার কাবুল নদীটা নিয়ে আপনাকে একটু বলি, সেটা হচ্ছে এই যে কাবুল নদী, এর আনুমানিক প্রায় 700 কিলোমিটারের একটা দীর্ঘ পথ রয়েছে এবং আফগানিস্তান এবং পাকিস্তানে এটা প্রবাহিত হয়। আফগানিস্তানের মেইডেন ওয়ার্দারের কাছে, সেখানে হিন্দুকুশ পর্বতমালা থেকে এটি উৎপন্ন হয়েছে এবং এর জল গোটা কাবুল শহর ভালোভাবে নেয়, তারা কৃষিকার্য করে, তারা পানীয় করে এবং তার সঙ্গে তারা সেচের কাজেও খুব ভালোভাবে লাগায় এবং বিদ্যুৎ উৎপাদন করে। এবং বিদ্যুৎ উৎপাদনটা শুধুমাত্র আফগানিস্তানেই যে হয় তা নয়, এই বিদ্যুৎ উৎপাদন কিন্তু পাকিস্তানেও হচ্ছে, সেখানেও ড্যাম তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই জল যখন কমে যাবে পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদনও এবার বন্ধ হয়ে যাবে এবং এটাই কিন্তু আমরা চাইছিলাম মনে প্রাণে, যে জলকষ্টের সঙ্গে বিদ্যুৎ উৎপাদনও কিন্তু বন্ধ হোক। যেটা লখনৌ বাঁধ, যে বাঁধটা রয়েছে আফগানিস্তানে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, আর একটা ওয়ারসাকো বাঁধ যেটা পাকিস্তানে রয়েছে, সেখান থেকেও বিদ্যুৎ উৎপন্ন হয়, জলবিদ্যুৎ কেন্দ্র। এবার এই বাঁধে আর জল পৌঁছবে না, কারণ আফগানিস্তান জল বন্ধ করে দেবে এবং এই জল বন্ধ হয়ে যাবার কারণে আরো জলকষ্টের মধ্যে পড়ে যেতে চলেছে পাকিস্তান। কি বলবেন এই দুটো আপডেট নিয়ে? যেভাবে অবৈধ বাংলাদেশি গুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বর্ডারে ফেলে দেওয়া শুরু হয়েছে, এটাকে নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য, কি বলবেন? আর তার সঙ্গে অবৈধ বাংলাদেশি এসে আপনার পাতে খাবার খাবে, আপনি অভুক্ত থাকবেন, এটা কি মেনে নেওয়া যায় না আপনি মানবেন? কি বলবেন আপনার কথা অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে আফগানিস্তানও জল বন্ধের পরিকল্পনা নিয়েছে পাকিস্তানের সঙ্গে, এই বিষয় নিয়েও আপনারা আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, সুস্থ থাকবেন প্রত্যেকে।